আপনি কি কখনো ভেবেছেন শিকারী যখন নিজেই শিকারে পরিণত হয় তখন তার আর্তনাদ কতটা ভয়ঙ্কর হতে পারে? মানুষের চেহারার আড়ালে লুকিয়ে থাকা দানব কি সবসময় জিততে পারে, নাকি এমন কেউ আসে যে সেই দানবকেও হার মানায়? আজকের গল্প এক অদম্য সাহসের, এক ভয়ঙ্কর রাতের এবং এক মুখোশ খোলার। স্বাগতম আমাদের চ্যানেল ফেবলে। আজকের এপিসোড পাহাড়ি বাংলোর শেষ অতিথি। রাতের আকাশ চিরে তখন বৃষ্টির ফোঁটাগুলো তীরের মতো নামছিল। হাড় কাঁপানো শীতে কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল দার্জিলিংয়ের এক নির্জন পাহাড়ি রাস্তা। সেই ঘন কুয়াশা ভেদ করে একটি ছায়া ধীর পায়ে এগিয়ে আসছিল। মেয়েটির নাম তানিয়া। তার পরনে সাধারণ পর্যটকের পোশাক, কাঁধে একটি ভেজা ব্যাগ। কিন্তু তার চোখের দৃষ্টিতে সাধারণ পর্যটকের মুগ্ধতা ছিল না, ছিল শিকারীর মতো তীক্ষ্ণতা। রাত তখন প্রায় 2টো। পাহাড়ি রাস্তার একপাশে অনেক উঁচুতে দাঁড়িয়েছিল একটি পুরনো ব্রিটিশ আমলের বাংলো। স্থানীয়রা একে ছায়ামহল বলে ডাকে। জনশ্রুতি আছে এই বাংলোর আশেপাশে যারা রাতে একা আসে তারা আর ফিরে যায় না। তানিয়া সেই বাংলোর দিকেই তাকিয়েছিল। বিদ্যুতের ঝলকানিতে বাংলোটিকে কোনো এক বিশাল মৃত প্রাণীর কঙ্কালের মতো দেখাচ্ছিল। সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করল। পকেট থেকে ছোট্ট একটা আয়না বের করে নিজের চুলগুলো ঠিক করে নিল। চোখে মুখে ভয়ের একটা কৃত্রিম ছাপ ফুটিয়ে তুলল। তারপর ধীর পায়ে বাংলোর বিশাল কাঠের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তানিয়া দরজায় কড়া নাড়ল। কেউ আছেন? প্লিজ সাহায্য করুন। ভেতর থেকে কোনো সাড়া এলো না। সে আবার কড়া নাড়ল, এবার একটু জোরে। কিছুক্ষণ পর ভারী দরজাটি ক্যা ক্যা শব্দ করে খুলে গেল। দরজার ওপাশে দাঁড়িয়েছিলেন এক প্রৌঢ় ভদ্রলোক। বয়স 60-এর কোঠায়, হাতে একটি হারিকেন, গায়ে দামি কাশ্মীরি শাল। নাম তার চৌধুরী সাহেব। এলাকার মানুষ তাকে এক নামকরা চিত্রশিল্পী হিসেবে চেনে, কিন্তু তার চোখের নিচে কালিমার গভীর ছায়া অন্য কথা বলছিল। তানিয়াকে দেখেই চৌধুরী সাহেবের চোখ চকচক করে উঠল, যেন বহুদিন পর তিনি তার কাঙ্ক্ষিত কিছু খুঁজে পেয়েছেন। তানিয়া কাঁপা কাঁপা গলায় বলল, আঙ্কেল, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমার গাড়িটা নিচে নষ্ট হয়ে গেছে, ফোনটাও কাজ করছে না। আজকের রাতটা কি আমি এখানে একটু আশ্রয় পেতে পারি? চৌধুরী সাহেব কিছুক্ষণ তানিয়ার আপাত মত্তক দেখলেন, তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ঝুলিয়ে বললেন, এসো মা, ভেতরে এসো। এই দুর্যোগে বাইরে থাকা ঠিক নয়, আর আমার এই গরিবখানায় তোমাকে স্বাগতম। তানিয়া ভেতরে ঢুকল। বাইরে যতটা ঠান্ডা ছিল, ভেতরে পরিবেশটা ছিল ততটাই গুমোট। বসার ঘরটি বিশাল, কিন্তু আসবাবপত্রে ধুলোর আস্তরণ। দেয়ালে টাঙানো অদ্ভুত সব তৈলচিত্র, সবগুলোই বিভিন্ন নারীর ছবি, কিন্তু কারো চোখেই কোনো প্রাণ নেই, যেন মৃত মানুষের ছবি আঁকা হয়েছে। চৌধুরী সাহেব দরজা বন্ধ করে ভারী খিল তুলে দিলেন। খিলের আওয়াজটা নিস্তব্ধ ঘরে প্রতিধ্বনির মতো শোনাল। তিনি বললেন, ভয় পেও না, চোর ডাকাতের উপদ্রব তো, তাই সাবধানে থাকতে হয়। তানিয়া মনে মনে হাসল। সে জানে আসল চোরকে। মুখে ভয়ের ভান করে বলল, আপনার এই বাড়িটা খুব সুন্দর, কিন্তু কেমন যেন খালি খালি। চৌধুরী সাহেব হেসে বললেন, খালি কোথায়? এই যে তুমি এলে, বাড়িটা ভরে গেল। আমি একাই থাকি, ছবি আঁকি আর অপেক্ষা করি তোমার মতো সুন্দর অতিথির জন্য। তিনি তানিয়াকে একটি গেস্ট রুমে নিয়ে গেলেন। ঘরটি বেশ পুরনো। চৌধুরী সাহেব বললেন, তুমি চাইলে ফ্রেশ হয়ে নিতে পারো। আর হ্যাঁ, আলমারিতে কিছু পুরনো শাড়ি আছে, তোমার ভেজা কাপড়গুলো পাল্টে নিতে পারো। আমার নাতনি আসত মাঝে মাঝে, এগুলো তার। তানিয়া মাথা নেড়ে সম্মতি জানাল। চৌধুরী সাহেব চলে যাওয়ার পর তানিয়া দ্রুত ঘরটা স্ক্যান করল। বিছানার নিচে, ড্রয়ারের কোণায় সে কিছু খুঁজছিল। হঠাৎ তার চোখ গেল ঘরের কোণায় রাখা একটি ফুলদানির দিকে। সেখানেই একটি দামি ব্রেসলেট পড়ে আছে, যেটা স্পষ্টতই কোনো কম বয়সী মেয়ের। তানিয়া সেটা সাবধানে নিজের পকেটে রাখল। কিছুক্ষণ পর তানিয়া আলমারি থেকে একটি নীল রঙের শাড়ি বের করে পরল। তাকে দেখাচ্ছিল অপূর্ব সুন্দরী কোনো দেবীর মতো। সে ঘর থেকে বেরিয়ে আসতেই দেখল চৌধুরী সাহেব ডাইনিং টেবিলে মোমবাতি জ্বালিয়ে অপেক্ষা করছেন। তানিয়াকে দেখে তিনি মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। অপূর্ব, তোমাকে দেখে মনে হচ্ছে আমার আঁকা কোনো ছবি জীবন্ত হয়ে সামনে এসে দাঁড়িয়েছে, চৌধুরী সাহেব ফিসফিস করে বললেন।
তানিয়া লাজুক হেসে বলল, ধন্যবাদ, কিন্তু আমি খুব ক্লান্ত, কিছু খাওয়ার আছে কি? চৌধুরী সাহেব গ্লাসে লাল রঙের ওয়াইন ঢালতে ঢালতে বললেন, অবশ্যই, এসো, আমার সাথে বসো। তানিয়া বসল। চৌধুরী সাহেব গ্লাসটি তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা বিশেষ আঙুরের জুস, তোমার ক্লান্তি দূর করবে। তানিয়া গ্লাসটা হাতে নিল, কিন্তু খেয়াল না। সে লক্ষ্য করল চৌধুরী সাহেবের দৃষ্টি বারবার তার গ্লাসের দিকেই যাচ্ছে। তানিয়া কৌশলে জানালার দিকে ইশারা করে বলল, আঙ্কেল, দেখুন তো জানালার বাইরে ওটা কি? চৌধুরী সাহেব চমকে জানালার দিকে তাকাতেই তানিয়া চোখের পলকে নিজের গ্লাসের পানীয় পাশের একটি গাছের টবে ঢেলে দিল এবং গ্লাসটা ঠোকের কাছে ধরে এমন ভান করল যেন সে পুরোটা পান করেছে। কিছুক্ষণ পর তানিয়া মাথা ঘোরার অভিনয় করতে লাগল। সে বলল, আঙ্কেল, আমার আমার কেমন যেন লাগছে, মাথাটা ঘুরছে। চৌধুরী সাহেবের মুখে তখন পৈশাচিক হাসি। তিনি চেয়ার ছেড়ে উঠে তানিয়ার কাছে এলেন। তার গলার স্বর বদলে গেল। লাগবেই তো, ওতে যা মিশিয়েছি তাতে হাতিও বেহুশ হয়ে যায়। তুমি তো সামান্য মেয়ে। তানিয়া ঢুলুঢুলু চোখে বলল, আপনি আপনি কেন এমন করলেন? আমি তো শুধু আশ্রয় চেয়েছিলাম। চৌধুরী সাহেব তানিয়ার চুলের ভেতর হাত বুলিয়ে বললেন, আশ্রয় তো তুমি পাবেই, সারা জীবনের জন্য। আমার এই ক্যানভাসগুলোর দিকে তাকিয়েছ? এরা সবাই একদিন আশ্রয় চেয়েছিল, এখন ওরা আমার শিল্পের অংশ হয়ে এই দেয়ালে ঝুলে আছে। তুমিও থাকবে, তুমি হবে আমার সেরা সৃষ্টি। তিনি তানিয়াকে পাজাকোলা করে তোলার চেষ্টা করলেন, বললেন, চলো আমার স্টুডিওতে, আজ রাতটা হবে শিল্পের রাত। তানিয়াকে টেনে তিনি একটি গোপন কুঠুরির দিকে নিয়ে চললেন। ঘরটি অন্ধকার, শুধু একটি টিমটিমে আলো জ্বলছে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে রঙের তুলি আর কিছু হাড়গোড়। চৌধুরী সাহেব তানিয়াকে একটি চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে বাঁধতে চাইলেন। তিনি যখন দড়ি হাতে নিয়ে ঝুঁকছেন, ঠিক তখনই তানিয়া তার অভিনয় ভেঙে সোজা হয়ে বসল। তার চোখে আর কোনো ঘুম বা নেশা নেই। সে শান্ত অথচ ইস্পাতের মতো কঠিন গলায় বলল, মিস্টার চৌধুরী, দড়িটা একটু শক্ত দেখে নেবেন, কারণ দুর্বল দড়ি দিয়ে বাঘ বাঁধা যায় না। চৌধুরী সাহেব চমকে উঠলেন, তুমি তুমি ঠিক আছো? কিন্তু ওই বিষ? তানিয়া মুচকে হেসে পকেট থেকে একটি ছোট ডিভাইস বের করল। আপনার সব স্বীকারোক্তি এখানে রেকর্ড হয়ে গেছে। গত ৩ বছরে যে ৭ জন মেয়ে এই পাহাড়ি এলাকা থেকে নিখোঁজ হয়েছে, তাদের শেষ গন্তব্য ছিল এই বাড়ি। পুলিশ এতদিন প্রমাণ পাচ্ছিল না, তাই আমাকে আপনার অতিথি হতে হল। চৌধুরী সাহেবের চোখ কপালে উঠল। তিনি হিংস্র হয়ে তানিয়ার দিকে তেড়ে এলেন। তুই পুলিশ, আজ তোকে জ্যান্ত পুঁতে ফেলব। তিনি পাশ থেকে একটি ভারী লোহার রড তুলে নিয়ে তানিয়ার মাথায় আঘাত করতে চাইলেন। কিন্তু তানিয়া ছিল প্রশিক্ষিত স্পেশাল ফোর্সের অফিসার। সে চোখের পলকে সরে গিয়ে চৌধুরী সাহেবের পায়ে সজোরে লাথি মারল। চৌধুরী সাহেব ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গেলেন। তানিয়া তার হাত মুচড়ে ধরে পিঠের ওপর হাঁটু দিয়ে চেপে বসল। পকেট থেকে হ্যান্ডকাফ বের করে তার হাতে পড়াতে পড়াতে বলল, আপনার খেলা শেষ, আপনার পাপের কলস পূর্ণ হয়ে গেছে। তানিয়া তার গোপন ট্রান্সমিটারে সিগন্যাল দিল, ইগল কলিং বেস, টার্গেট সিকিউরড, ব্যাকআপ টিম পাঠান। কিছুক্ষণের মধ্যেই সাইরেনের শব্দে নিস্তব্ধ পাহাড় কেঁপে উঠল। পুলিশ ভ্যানগুলো বাংলো ঘিরে ফেলল। অফিসাররা ভেতরে ঢুকে চৌধুরী সাহেবকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। যাওয়ার আগে তানিয়া চৌধুরী সাহেবের দিকে শেষবারের মতো তাকিয়ে বলল, শিল্পের দোহাই দিয়ে আর কোনো দিন কোনো জীবন নিতে পারবেন না। আপনার জায়গা এখন ক্যানভাসের সামনে নয়, লোহার গারদের পেছনে। সকাল হয়ে আসছিল। ভোরের আলোয় কুয়াশা কাটতে শুরু করেছে। তানিয়া বাংলো থেকে বেরিয়ে এসে বুক ভরে নিঃশ্বাস নিল। এটা শুধু একটা কেস সলভ করা ছিল না, এটা ছিল সেই হারিয়ে যাওয়া মেয়েগুলোর আত্মার শান্তি। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রোমহর্ষক গল্প? কি অপরাধী যতই চতুর হোক না কেন, সত্যের মুখোমুখি তাকে হতেই হয়। তানিয়ার মতো সাহসীরা আছে বলেই হয়তো আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। আর হ্যাঁ, আমাদের চ্যানেল ফেবল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন।